আপনার কাছে যদি 100 কোটি টাকা থাকে তাহলে আপনি কি করতেন? গাড়ি কিনতেন, বাড়ি কিনতেন। যদি 1000 কোটি টাকা থাকে তাহলে জাহাজ কিনবেন, বিমান কিনবেন। আর যদি 10 লক্ষ কোটি টাকা থাকে তাহলে কি করবেন? বাচ্চা মেয়েদের মাংস খাবেন? জীবন্ত মেয়ে শিশুর পেট চিরে নারী ভুঁড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খাবেন? আমি কোনো গল্প কাহিনী বলছি না, এমনটা সত্যিই ঘটেছে। পশ্চিমা বিলিনিয়ররা এত বছর এসবই করে এসেছে। বেশ কিছুদিন আগে অ্যাস্টিল ফাইল নামে একটি ফাইল প্রকাশিত করা হয়, যেখানে হাজার হাজার ভিডিও এবং 30 লক্ষ পৃষ্ঠার এসব গোপন নথিপত্রের প্রমাণ রয়েছে। আই রিপিট, 30 লক্ষ পৃষ্ঠার গোপন নথি। এই পাশবিক ও জঘন্য কাজগুলো কোনো চুপি ছাড়ে করা হতো না, বরং আনুষ্ঠানিকভাবে জমজমাট ভাবেই করা হতো। ইসরায়েলি গোয়েন্দা জেফ্রি এপস্টাইন ও তার স্ত্রী মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী, সব ধরনের মানুষজন থাকতো। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বব শাপিরো সহ আরো অনেকেই উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। অ্যাপস্টেন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসা, তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক অতিথিদের হাতে। তারপর অতিথিদের পছন্দ মতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হতো তাদের রুমে। সেখানে দিনরাত চলতো ধর্ষণ, পাশবিক নির্যাতন। মেয়ে বাচ্চাগুলোকে বাধ্য করা হতো ওরাল সেক্স করতে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট থাকতো বাচ্চাগুলোকে প্রেগনেন্ট করা। প্রেগনেন্ট করেই তারা ক্ষান্ত থাকতো না। পরে সেই প্রেগনেন্ট বাচ্চাদেরকে অ্যাবর্শন করে ভ্রূণ বের করে সেই ভ্রূণ দিয়ে স্যুপ বানিয়ে খেত। কি একটা জঘন্যতম অপরাধ, একবার খেয়াল করে দেখেছেন? এমনকি জীবন্ত মেয়েদের পেট চিরে নারী ভুঁড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খেত। অতিরিক্ত অর্থর ফলে মানুষের রুচি কতটা নিচে নামতে পারে একবার খেয়াল করে দেখুন। কাবাবের মতো পুড়িয়ে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত, পার্টি করত, উল্লাস করত। এদের মধ্যে বেশিরভাগ বাচ্চারই বয়স ছিল 3 থেকে 9 বছর। আই রিপিট, মাত্র 3 বছরের বাচ্চারা এসব জঘন্য নির্যাতনের শিকার হয়তো। আসসালামু আলাইকুম ভাই লোক, আমি রায়হান বলছি। রঙিন চশমার আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব 30 লক্ষ পৃষ্ঠার এমন এক নথি, যেখানে বিশ্বের সব ধনী মানুষেরা বাচ্চা মেয়েদের মাংসকে বারবিকিউ বানিয়ে খেত। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সাল 1998, একজন আমেরিকান ব্যক্তি $8 মিলিয়ন একটি দ্বীপ কিনেছিলেন। মানচিত্রে এই 75 একরের দ্বীপটি ক্যারিবিয়ান অঞ্চলের যুক্তরাজ্যের ভার্জিন আইল্যান্ডের অংশ ছিল। এর নাম ছিল লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখলে এই দ্বীপটি যেন স্বর্গের মতোই ছিল। অপূর্ব সুন্দর সৈকত, চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, মাঝখানে ছিল প্রাসাদের মতো একটি বিলাসবহুল বাংলো, চারদিকে অতিথিদের জন্য আলাদা আলাদা লাক্সারি ভিলা, 2টি বড় সুইমিং পুল, একটি জিম, এমনকি একটি হেলিপ্যাডও ছিল সেখানে। কিন্তু এই স্বর্গের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার সত্য। এমন এক সত্য যার কারণে পাশের দ্বীপগুলোর মানুষ এই জায়গাটিকে ডাকতো পেডোফাইল আইল্যান্ড নামে। 12 থেকে 17 বছর বয়সী কিশোরীদের এখানে পাচার করা হতো এবং তাদের উপর যৌন নির্যাতন চালানো হতো। চারদিকে শুধু সমুদ্র, ফলে এখান থেকে পালানোর কোনো উপায় ছিল না কারো। একবার 15 বছরের এক মেয়ে সাঁতরে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তাকে ধরে ফেলা এবং তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছিল। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো কি জানেন? এই দ্বীপে কারা আসতো? সারা বিশ্বের ধনী মানুষগুলো, বিলিনিয়ররা, নাম করা সেলিব্রিটি। তালিকায় ছিল ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু ব্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, কমেডিয়ান ক্রিস টাকার, আরো অসংখ্য রাজনীতিবিদ ও ধনকুপেরা। তাদের জন্য এখানে জমকালো পার্টির আয়োজন করা হতো। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই দ্বীপের মালিক? উত্তর একটাই, জেফ্রি অ্যাপস্টিন। এবার চলুন জেনে নেওয়া যাক জেফ্রি অ্যাপস্টিন আসলে তিনি কে। জেফ্রি অ্যাপস্টিন একসময় ব্রুকলিনে বাচ্চাদের গণিত পড়াতেন। তিনি ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা, একবার খেয়াল করে দেখুন। হঠাৎ করে তিনি বিলিনিয়রদের আর্থিক উপদেষ্টা হয়ে ওঠেন। প্রায় $600 মিলিয়ন সম্পদ গড়ে তোলেন তিনি হয়ে যান মাল্টি মিলিনিয়র। তার বন্ধুদের তালিকায় ছিলেন বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক। আজকের ভিডিওতে আমরা জানবো আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্ক্যান্ডালের পেছনের সত্য, অ্যাপস্টিন ফাইলের পুরো গল্প। বছরের পর বছর অ্যাপস্টিন আইল্যান্ডে যা চলছিল সবই ছিল গোপনে। কিন্তু 2005 সালে একটি ছোট পুলিশি অভিযোগের তদন্তে এই কেসের সূচনা শুরু হয়। ফ্লোরিডার এক 14 বছর বয়সী মেয়ে জানায় তার স্কুলের এক সহপাঠী তাকে এক ধনী ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। বলা হয়েছিল শুধু বডি মাসাজ দিতে হবে, বদলে $200 থেকে $300 পাওয়া যাবে। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে অ্যাপস্টিন শুধু তোয়ালে পরে দাঁড়িয়েছিল। এরপর মেয়েটিকে বিবস্ত্র হতে বলা হয় এবং তার উপর শুরু হয় যৌন নির্যাতন।
নির্যাতন। পুলিশ তখন তাকে জিজ্ঞেস করে আর কোনো মেয়ে কি সেখানে গেছে। এরপর শুরু হয় একজনের নাম থেকে দুজন, তারপর চারজন, এভাবে একের পর এক নাম বেরিয়ে আসতে থাকে। পুলিশ হতবাক হয়ে যায়। এক ভিকটিম খুঁজে পেতে না পেতেই আরো দুজন সামনে আসতো। কয়েক মাসের মধ্যেই ৩৫ জন ভিকটিম চিহ্নিত হয়। এটা কোনো ছোট অপরাধ ছিল না, এটা ছিল একটি সুপরিকল্পিত পিরামিড স্কিম। প্রতিটি মেয়েকে নতুন মেয়ে আনলে অতিরিক্ত টাকা দেওয়া হতো। এভাবে একটি চেইন তৈরি হয়। ২০০৬ সালের মধ্যে পাম বিচ পুলিশ অ্যাপস্টিনের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে। মামলা এতটাই শক্তিশালী ছিল যে FBI পর্যন্ত তদন্ত শুরু করে। অ্যাপস্টিন আন্তর্জাতিক যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত হয়। ৩৬ জন অপ্রাপ্তবয়স্ক ভিকটিম, অসংখ্য সাক্ষী এবং প্রমাণ থাকা সত্ত্বেও অ্যাপস্টিনকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়নি, কারণ এর পেছনের গল্পটা ছিল অনেক ভয়ঙ্কর। চলেছিল এক গোপন চুক্তি। মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা এপস্টিনের আইনজীবীর সঙ্গে একটি গোপন সমঝোতা করেন। আর এই জন্যই অ্যাপস্টিন কেবলমাত্র দুটি ছোট অভিযোগের দোষ স্বীকার করে এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা করা যাবে না, এই কথা উল্লেখ ছিল ওই চুক্তিপত্রে। এই চুক্তি ভিকটিমদেরকে জানানো হয়নি, কিন্তু বাস্তবতা হলো এই ধরনের চুক্তি ভিকটিমকে অবশ্যই জানাতে হয়। আর ফলাফল, অ্যাপস্টিনের মাত্র 18 মাসের সাজা পান। সাজা চলাকালীন তিনি বিলাসবহুল অফিসে কাজ করতেন এবং রাতেই জেলেই থাকতেন। সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে মুক্তি দেওয়া হয়। এরপর অনেক বছর অ্যাপস্টিন স্বাভাবিক জীবন যাপন করেন। প্রাইভেট জেটে ভ্রমণ, দ্বীপে পার্টি, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করা সবই চলতে থাকে। কিন্তু একজন সাংবাদিক ছিলেন যিনি কখনো থেমে থাকেননি। তার নাম ছিল জুলি কে ব্রাউন, মায়ামি হেরাল্ডের অনুসন্ধানী সাংবাদিক। ২০০৯ সালে অ্যাপস্টিন মুক্তি পাওয়ার পর তিনি মামলার নতুন করে অনুসরণ শুরু করেন। বছর ধরে তদন্তের পর ২০১৮ সালে তিনি একাধিক রিপোর্ট প্রকাশ করেন। এর নাম ছিল প্রিভেনশন অব জাস্টিস। আর এই রিপোর্টের পরেই জনমতের চাপ সৃষ্টি হয়। পুনরায় তদন্ত শুরু হয়। নিউ ইয়র্কে নতুন করে অ্যাপস্টিন আবার গ্রেপ্তার হয়, এবার সরাসরি যৌন পাচারের গুরুতর অভিযোগে। কিন্তু সবথেকে বড় মনে আসে তখন, যখন জেলে অ্যাপস্টিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকার জানায় তিনি আত্মহত্যা করেছেন, তবে সেই মৃত্যু নিয়ে অসংখ্য ষড়যন্ত্র ও তথ্য ছড়িয়ে পড়ে। অ্যাপস্টিন ডিড নট কিল হিমসেলফ, এই বাক্যটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। রাজনীতি, ক্ষমতা, প্রেসিডেন্ট নির্বাচন, সব কিছুতেই অ্যাপস্টিন ফাইলের বড় ইস্যু হয়ে ওঠে। আজও 1 মিলিয়নের বেশি নথি প্রকাশ করা হয়নি। যেগুলো প্রকাশ করা হয়েছে সেগুলোতে বড় বড় কালো অংশ করে ঢেকে রাখা হয়েছে। নাম, তারিখ এবং তথ্য অনেকটাই লুকানো। সবথেকে বড় প্রশ্ন হলো, এই ফাইলের ভেতরে আরও কি লুকিয়ে আছে? কতজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিলিয়নিয়র, আরও প্রভাবশালী ব্যক্তি এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন? সময় আমাদেরকে দেখিয়ে দেবে এই সমস্ত বিষয়গুলো। একবার ভেবে দেখুন তো, একটা 3 বছরের বাচ্চা কিভাবে এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে পারে। একবার খেয়াল করে দেখুন তো, অতিরিক্ত টাকা মানুষকে কতটা নিচে নামিয়ে ফেলে। আপনারা একবার ভাবুন তো, যারা শান্তির কথা বলে, যারা মানবতাতে বিশ্বাসী, যাদেরকে জাতিসংঘের দায়িত্ব দেয়া আছে, তাদের দেশে যদি এই ধরনের কেলেঙ্কারি হয়, অর্থাৎ রক্ষক যদি ভক্ষকের পরিচয় দেয়, তখন বিশ্ব যাবে কোথায়, জাতি যাবে কোথায়, এই মানব জাতির কি অবস্থা হতে পারে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত। বরাবরের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।